Good morning, hello and welcome to Focus Study. তোমরা যারা ক্লার্কশিপ, ফুড এশিয়ায়, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ডব্লিউভি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে ক্লাস ভারতের ভূগোল। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কোশ্চেন হাতে নিয়ে দেখবে যে ভারতের ভূগোল থেকে কোশ্চেন এসছে, এবং ভারতের ভূগোলের কিছু চ্যাপ্টার খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে একটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। অন্য কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসুক বা না আসুক, এই ভারতের ভূপ্রকৃতি থেকে কোশ্চেন আসবেই আসবে। এখানে আমরা মোট 20 কোশ্চেন আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই আগামী যে সমস্ত পরীক্ষা তোমরা দিতে চলেছো, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডব্লিউবিপি বা ডব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষাগুলোতেই এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। তাই তোমাদের উচিত এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। এর আগে আমরা ভারতের ভূগোল থেকে 3টে ক্লাস করেছি, সেই ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো সেগুলো আগে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এই ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে আমরা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করে থাকি। তো বেশি কথা না বলে চলো দেখে নিই আজকের কোশ্চেনগুলো। আজকের প্রথম কোশ্চেন দেখো, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশ অবস্থিত। এটা ডব্লিউবিসিএস প্রিলিমস 2012-এ এসেছিল, সেখান থেকে আমি এই কোশ্চেনটা নিয়েছি তোমাদের জন্য, যেহেতু তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো অপশান দেখো, গ্রেটার হিমালয় বা প্রধান হিমালয়। অপশান বি বলছে ট্রান্স হিমালয় এর অংশবিশেষ। অপশান সি লেসার হিমালয় বা মধ্য হিমালয়, আর ডি হচ্ছে শিবালিক। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে হিমালয়ের যে ভাগগুলো কোথায় কোথায় আছে, সেগুলো আগে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এখানে দেখো আমি একটা ম্যাপ নিয়ে নিয়েছি। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে মেন দাগ, আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, রেড কালার দিলে সুবিধা হবে। এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, একদম একটা রেঞ্জ, এটা হচ্ছে গ্রেটার হিমালয়া। আর গ্রেটার হিমালয়া দক্ষিণে, এই যে দক্ষিণে এই জায়গাটা হচ্ছে শিবালিক। তো শিবালিক এইভাবে যায়নি, ভেঙে 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 গিয়েছে। এখানকার পাহাড়গুলো খুব ছোট ছোট। আর একদম উপর দিকে দেখো, এই যে গ্রেট হিমালয়, তার এই জায়গাটা দেখো, মাঝে এই জায়গাটা হচ্ছে মধ্য হিমালয় বা লেসার হিমালয়। আর একদম ওপর দিকে যে বাকি অংশগুলো আছে, এগুলো হচ্ছে আউটার হিমালয়। তাহলে বোঝা হলো। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে গ্রেটার হিমালয়, তারপরে অংশটা মধ্য হিমালয়, আর এই অংশটা বা দক্ষিণ, সর্বদক্ষিণের অংশটা হচ্ছে শিবালিক। আর একদম ওপর দিকে যে সমস্ত রেঞ্জগুলো আছে এখানে, এই সমস্তগুলো হচ্ছে ট্রান্স হিমালয় বা আউটার হিমালয় বা বহি হিমালয়। তো এখানে দেখো তোমাকে বলেছে পীরপাঞ্জাল। তো পীরপাঞ্জাল কোথায় অবস্থিত? এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রেঞ্জ আছে, যেমন রেঞ্জগুলো একটু হলুদ কালার দেখাচ্ছি। এখানে যে এই যে কারাক্রম দেখতে পাচ্ছ, এখানে কারাক্রম, লাদাখ, জাস্কার, এবং ঠিক এরকম একটা জায়গা আছে পীরপাঞ্জাল অবস্থিত। তাহলে এখানে আমাকে প্রশ্ন বলছে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার মধ্য হিমালয়। তাহলে এটাও সঠিক অ্যান্সার হয়ে গেল, মধ্য হিমালয়ে এই পীরপাঞ্জাল পর্বতশ্রেণী অবস্থিত। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে গেল? যে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী মধ্য হিমালয়ে অবস্থিত। এখানে তোমার মনে রাখবে, তো মানে উত্তর থেকে দক্ষিণে যদি যাওয়া যায়, কিছু কিছু রেঞ্জ, কারাক্রম, লাদাখ, জাস্কা, পীরপাঞ্জাল, এইভাবে মনে রাখবে। কারাক্রম, লাদাখ, জাস্কা এবং পীরপাঞ্জাল। অনেক সময় অ্যানাউন্স করতে দেয় যে বলে উত্তর থেকে দক্ষিণের রেঞ্জগুলি মিলিয়ে বলো, তখন এগুলো উল্টো পাল্টা দিয়ে থাকবে। তো তোমাদের উচিত হবে এগুলোকে একটু ভালোভাবে দেখে নেওয়া, কারাক্রম, লাদাখ, জাস্কা, পীরপাঞ্জাল। এবার চলো দেখে নিই নেক্সট কোশ্চেন নাম্বার 2। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলোর মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? তো অপশান এ হিমালয় পর্বত, অপশান বি সিন্ধু গাঙ্গেয় সমভূমি, অপশান সি আরাবল্লী পর্বত, অপশান ডি শিবালিক পর্বত। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি আরাবল্লী পর্বত। আরাবল্লী একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। তো যদি কোশ্চেন হয় আরাবল্লী কি, আরাবল্লী একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, মনে রাখবে। আরাবল্লী একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, আর হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আর এই দেখো ম্যাপে আরাবল্লীকে দেখাচ্ছে। আরাবল্লী হচ্ছে গুজরাট থেকে একদম দিল্লি পর্যন্ত 692 কিলোমিটার বিস্তৃত। 692 কিলোমিটার, 692 কিলোমিটার, এটা মনে রাখবে। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। মনে রাখবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আর মাউন্ট আবু এখানে অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 2। হিমালয় পর্বতশ্রেণী, এটাও ডব্লিউবিসিএস প্রিলিমস 9 এসেছিল। তো আমি একটু আগে বললাম যে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বতশ্রেণী যে নবীন ভঙ্গিল পর্বত। আর হিমালয়ের দৈর্ঘ্য কোনো কোনো বইয়ে আছে 2400 কিলোমিটার, আর কোনো কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে 2500 কিলোমিটার। একটু তফাৎ আছে। তো 2400 এবং 2500 দুটোই দেখা যায়। তো বেশিরভাগ বই 2400 পাওয়া যায়।
হিমালয় পর্বত শ্রেণীটি হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট কোশ্চেন, ছোট নাগপুর মালভূমি এই শিলা দ্বারা গঠিত। এটা ডব্লিউবিসিএস প্রিলিমস 9 কোশ্চেন। তো ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা, অপশান বি আছে পাললিক শিলা, অপশান সি হচ্ছে লাভা প্রবাহ, অপশান ডি হচ্ছে পলিমাটি। তো এই যে ছোট নাগপুর মালভূমি এটা হচ্ছে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এই ছোট নাগপুর মালভূমি কোন শিলা দিয়ে গঠিত? প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। যেমন আগ্নেয় শিলা গ্রানাইট থেকে রূপান্তরিত শিলা হয় নিস। যেমন চুনাপাথর হচ্ছে মানে পাললিক শিলা, এ থেকে হয় মার্বেল রূপান্তরিত শিলা ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? দেখো ভারতবর্ষে বিভিন্ন উপকূল আছে, এই যে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে অনেকগুলো উপকূল আছে। তো উপকূলগুলো আগে দেখে নিই। দেখো এইখানে দেখো একদম গুজরাটের কাথিয়াবাদ থেকে গোয়া পর্যন্ত এই জায়গাটা আছে কোঙ্কণ কোস্ট। আর এই গোয়া থেকে একদম কন্যাকুমারী বা কেপ ক্যামরিন পর্যন্ত এটা হচ্ছে মালাবার কোস্ট। এগুলো মনে রাখবে যে কাথিয়াবাদ থেকে গোয়া পর্যন্ত কোঙ্কণ কোস্ট, আর গোয়া থেকে একদম মানে কন্যাকুমারী পর্যন্ত একদম তামিলনাড়ুর দক্ষিণ পর্যন্ত বা ভারতবর্ষের দক্ষিণ টিপ পর্যন্ত এটা হচ্ছে মালাবার কোস্ট। এখানে যেমন কর্ণাটক আছে, আর কেরল একটা রাজ্য আছে, এই যে রাজ্য কেরল রাজ্য উপকূল হচ্ছে মালাবার কোস্ট। আর এখান থেকে দেখো এখান থেকে আরেকটা উপকূল চলে যাচ্ছে, সেটা হচ্ছে মানে করমণ্ডল কোস্ট। পুরো অন্ধ্রপ্রদেশ কর্ণাটকের যে রাজ্য সেই জায়গাটা হচ্ছে করমণ্ডল কোস্ট। এখানে বছর 2 বার বৃষ্টিপাত হয়। এটাও মনে রাখবে যে বছরে 2 বার বৃষ্টিপাত কোথায় হয়? তো করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। আর এইখানে দেখো মানে এখানে মানে পশ্চিমবঙ্গের শেষ এবং উড়িষ্যা মানে প্রথম থেকে একদম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে অন্ধ্রা কোস্ট। আর জাস্ট অন্ধ্রপ্রদেশে এই জায়গাটাকে হচ্ছে উৎকল কোস্ট। আর উৎকল কোস্ট এবং অন্ধ্র কোস্ট এই দুটোকে মিলিত হয়েছে নর্দার্ন সার্কার কোস্ট। মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশে যে জায়গাটা সেটা হচ্ছে উৎকল কোস্ট, আর অন্ধ্রপ্রদেশে যে জায়গাটা সেটা হচ্ছে অন্ধ্র কোস্ট। আর উৎকল এবং অন্ধ্র এই দুটো কোস্টকে একসঙ্গে বলছে নর্দার্ন সার্কার কোস্ট বা নর্দার্ন সিরকার কোস্ট। এখানে বলছে করমণ্ডল উপকূল নামে পরিচিত কোন রাজ্যে? তাহলে আমি একটু আগেই জানলাম যে করমণ্ডল হচ্ছে কর্ণাটক, এই করমণ্ডল হচ্ছে তামিলনাড়ু রাজ্য হচ্ছে কর্ণাটক। সঠিক অ্যান্সার অপশান সি, তামিলনাড়ু। তাহলে কেরল উপকূলের যে উপকূল সেটা হচ্ছে মালাবার, মনে রাখবে মালাবার। আর গোয়া হচ্ছে কোঙ্কণ, আর কর্ণাটক উপকূল বা কোঙ্কণ উপকূলও বলা হয়। নেক্সট কোশ্চেন, একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো, দেখো হিমালয়, আরাবল্লী, সাতপুরা না ব্যারেন দ্বীপ? আগ্নেয় পর্বত। তো ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ, সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। রিসেন্ট 2020 সালে এখান থেকে ইরাপশন হয়েছিল, তাই এটাকে এখনও বলা হয় যে ভারতের সক্রিয় আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভলক্যানো ব্যারেন দ্বীপ। এখানে দেখো আন্দামান নিকোবর যে দ্বীপ এই যে ভারতবর্ষে আছে, এখানে হচ্ছে ব্যারেন দ্বীপ আছে। এই যে এখানে ব্যারেন দ্বীপ, এখানে নাগকোন্ডাম দ্বীপ, এই যে দুটো জায়গা সেটা হচ্ছে। আর এই নাগকোন্ডাম মানে এটা একদম মানে কী বলবো মৃত, এখানে আর কোনো ভলকানো দেখা যায় না, কিন্তু এই ব্যারেন হচ্ছে অ্যাক্টিভ। তাহলে সঠিক অ্যান্সার হলো ব্যারেন দ্বীপ। আর ব্যারেন দ্বীপটা অবস্থিত আন্দামান সাগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো পশ্চিমঘাট ভারতের যে এই যদি ম্যাপ হয় ওইখানে ম্যাপ দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ভারতের এই যে জায়গাগুলো হচ্ছে পশ্চিম উপকূল, এটা হচ্ছে পূর্ব উপকূল বা পূর্বঘাট। পূর্ব উপকূলের এই পাশেই আছে পূর্বঘাট, আর পশ্চিম উপকূলের এই পাশে আছে পশ্চিম ঘাট। তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কলসুবাই, অপশান বি ধূপগড়, অপশান সি দোদাবেতা, অপশান ডি জিন্দাগাদা। তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমালাই পর্বত আনাইমুদি। অপশান এখানে ভুলে গেছে, তো সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমালাই পর্বতে আনাইমুদি, যা দৈর্ঘ্য হচ্ছে 2695 মিটার,
শুধু পশ্চিমঘাট নয়, মানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই আনাইমুদি। আর আনাইমুদির দৈর্ঘ্য হচ্ছে 2695 মিটার। অনেক বইয়ে কলসুবায়ও এই পশ্চিমঘাট পর্বতে শৃঙ্গ বলা হয়, কিন্তু বর্তমানে এখন আনাইমুদিকেই হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হচ্ছে। এখানে দেখো অপশান ডি জিন্দাগাদা। জিন্দাগাদা হচ্ছে পূর্বঘাট। এই যে পূর্বঘাট, এই পূর্বঘাট এটার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। আর দোদাবেতা হচ্ছে এখানে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট এসে মিলিত হয়েছে, এই যে নীলগিরি, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এই যে ধূপগড়, সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। মনে রাখবে যে সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। তাহলে সমস্ত অপশানগুলো তোমাদের জানা হয়ে গেল। এবার চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এই যে ছোটনাগপুর মালভূমি খনিজ ভাণ্ডারে পরিপূর্ণ, এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? মানপুর, গুরুশিখর, পরেশনাথ, নকরিক। তো সঠিক অ্যান্সার অপশান সি পরেশনাথ। পরেশনাথ হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। একটু আগে বললাম যে নীলগিরি, এই দেখো পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতশ্রেণী এক জায়গায় এসে মিলিত হয়েছে, এই জায়গাটায় এসে মিলিত হয়েছে। এখানেই যে নর্থ তৈরি হয়েছে, সেখানেই সর্বোচ্চ শৃঙ্গ দেখা যায়, সেটা হচ্ছে দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর আনাইমুদি তো বললাম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার দৈর্ঘ্য হচ্ছে 2695 মিটার। নেক্সট কোশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। ভারতের যে বিভিন্ন হিমবাহ দেখা যায়, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ অপশান এ সিয়াচেন, হিসপা, ফেরচাঙ্কো, গঙ্গোত্রী। তো সঠিক অ্যান্সার কী হবে? তো ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হচ্ছে ফেরচাঙ্কো। আর সবচেয়ে দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, এটা 76 কিলোমিটার দীর্ঘ, সেটা হচ্ছে সিয়াচেন। আর এরা হচ্ছে কারাকোরাম পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, এটা মনে রাখবো, কারাকোরাম পর্বত থেকে। কারাকোরাম পর্বতকে কৃষ্ণগিরিও বলা হয়। তাহলে সিয়াচেন এবং ফেরচাঙ্কো, হিসপা, এগুলো সবেই, তারপর ভিমো, এই সমস্ত হিমবাহগুলো কারাকোরাম পর্বত শ্রেণীতে উৎপত্তি লাভ করেছে। এবং সবচেয়ে দীর্ঘতম হচ্ছে সিয়াচেন, দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে ফেরচাঙ্কো। নেক্সট কোশ্চেন, তো আমাদের এই চ্যানেলে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে এবং ক্লাসটি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আমাদের এই নতুন চ্যানেলে তোমাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি। আশা করি তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কোশ্চেন নাম্বার 11, গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত। অপশান এ দেখো কুমায়ুন, অপশান বি কারাকোরাম, অপশান সি পীরপাঞ্জাল, অপশান ডি কাঞ্চনজঙ্ঘা। তো গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গা নদীর এই যে গঙ্গা উৎপত্তিস্থল, এখানে গঙ্গা নদীর নাম গঙ্গা ছিল না, এখানে তার নাম ছিল ভাগীরথী। মনে রাখবে, গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নাম হচ্ছে ভাগীরথী। আর গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার, তার মধ্যে ভারতে হয়েছে 2017 কিলোমিটার। আর দেবপ্রয়াগ, এই যে দেবপ্রয়াগে একটা নদী আসছে অলকানন্দা, অলকানন্দার সঙ্গে এই ভাগীরথী নদী মিলিত হয়ে এই সম্মিলিত প্রবাহ হচ্ছে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আবার গঙ্গা বাংলাদেশে যখন চলে গেছে সেটা পদ্মা নামে চলে গিয়েছে। তো দেবপ্রয়াগে অলকানন্দায় ভাগীরথী মিলিত হয়েছে এবং তার মিলিত প্রবাহের নামে হচ্ছে গঙ্গা। কাঞ্চনজঙ্ঘা, এখানে দেখা একটা বিষয় যে কাঞ্চনজঙ্ঘা যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কিন্তু এটা ভারতে অবস্থিত নয়, এটা হয়ে গেল নেপালে অবস্থিত। তার জন্য ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি প্রশ্ন থাকে, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। আর কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু। এটাও অনেক বই দেখবে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু বলছে, কিন্তু আসলে কেটু ভারতে অবস্থিত নয়, এটা হচ্ছে পাকিস্তান অধিকৃত যে অঞ্চল, সেখানে এই কারাকোরাম পর্বতশ্রেণী অবস্থিত। এই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু। কিন্তু যদি বলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে হয়ে গেলে মাউন্ট এভারেস্ট। আর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। নেক্সট কোশ্চেন, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? ভোরঘাট, বিভিন্ন রকম পাস আছে, তার মধ্যে ভোরঘাট পাস কোথায় অবস্থিত? কর্ণাটকে, মহারাষ্ট্রে, সিকিমে, গোয়া। তো
তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, মহারাষ্ট্রে। মুম্বাই থেকে পুনে আসতে যে রাস্তা সেটা হচ্ছে এই ভোরঘাটের পাশ দিয়ে গিয়েছে। ভোরঘাট পাস অবস্থিত মহারাষ্ট্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 13। ভারতের কোন নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে ভাগ করেছে? ভারতে বিভিন্ন নদী আছে, তার মধ্যে কোন নদী উপদ্বীপীয় যে মালভূমি তাকে ভাগ করেছে দুই ভাগে? অপশান এ গঙ্গা, অপশান বি গোদাবরী, অপশান সি নর্মদা, অপশান সি হচ্ছে কৃষ্ণা। তাহলে কোন নদী উপদ্বীপীয় মালভূমি দুই ভাগ করেছে? সঠিক অ্যান্সার অপশান ডি, নর্মদা। ভারতের যে এই যদি এই জায়গায় এটা গুজরাট, তো এই গুজরাটের এখানেই নর্মদা নদীর উৎপত্তি, এরকম জায়গা থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে। তো নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1312 কিমি, আর এটা অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে খাম্বাত উপসাগর উপদ্বীপ হয়েছে। আর এটা কোন কোন রাজ্যে উপদ্বীপ গেছে সেটা একটু দেখে নাও। এটা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ছত্তিশগড় এই 4টে রাজ্যের উপর দিয়ে এই নর্মদা নদী গিয়েছে। আর এই নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে ভাগ করেছে। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, 1465 কিলোমিটার দৈর্ঘ্য। আর গঙ্গা তো বললাম যে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, 2525 কিলোমিটার, ভারতে অবস্থিত হয়েছে 2017 কিলোমিটার। গঙ্গা উৎপত্তি স্থানের নাম হয়েছে ভাগীরথী। আর ভাগীরথী এবং অলকনন্দা মিলিত হয়েছে গঙ্গা, সেটা দেবপ্রয়াগে মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কোথায় অবস্থিত? একটু আগে আমি একটু বললাম যে K2 কোথায় অবস্থিত, মিজোরাম, মেঘালয়, জম্মু কাশ্মীর না অসম? এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। যদিও জম্মু কাশ্মীরকে এখন ভেঙে দেওয়া হয়েছে, তো মোটামুটি এটা লাদাখের দিকে অবস্থিত হবে। তো এটা কাশ্মীর অধিকৃত যে কাশ্মীর, যে ভারতের বিভিন্ন অংশ কাশ্মীর অন্যায়ভাবে দখল করে আছে এবং কিছু অংশ আকসাই চীনকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই কাশ্মীর অধিকৃত ডিসপিউটেড বা বিবাদমান যে অঞ্চল, সেখানেই কারাকোরাম পর্বতশ্রেণী অবস্থিত। আর কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2। এটা যে পৃথিবীর দ্বিতীয় মাউন্ট এভারেস্টের পর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণী বা পর্বত শৃঙ্গ। তাহলে এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ, পেয় মানে স্বাদু জলের হ্রদ বা খাওয়া উপযুক্ত এমন জলের হ্রদ, ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ কি? অপশান এ চিল্কা, অপশান বি হচ্ছে লুনার লেক, ডাল লেক না উলার লেক? তো ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ হচ্ছে উলার লেক। মনে রাখবে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক। আর চিল্কা এটা একটা বৃহত্তম লেগুন। এটা মনে করে চিল্কা হচ্ছে একটা লেগুন, এটা ওড়িশায় অবস্থিত বৃহত্তম লেগুন। আর লুনার লেক মহারাষ্ট্রে অবস্থিত, এটা হচ্ছে উল্কাপাতের ফলে উৎপত্তি লাভ করেছিল। মনে রাখবে যে উল্কাপাতের ফলে এই লেক বা এই হ্রদের সৃষ্টি হয়েছিল, তাকে একে লুনার লেক বলা হয়, বা উল্কাপাতের ফলে সৃষ্ট যে লেক তার নাম কি, তখন সেটা হচ্ছে লুনার লেক। আর এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। আর ডাল জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 16। ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি বিস্তার, ভারতের যে পূর্ব উপকূল দেখালাম ম্যাপের সাহায্যে, এই যে পূর্ব উপকূল, এই উপকূলের বিস্তার কতটা? কচ্ছ থেকে কেপ ক্যামেরন পর্যন্ত, অপশানে পশ্চিমবঙ্গ থেকে কেপ ক্যামেরন পর্যন্ত, অপশান সি মুম্বাই থেকে কন্যাকুমারী পর্যন্ত, আর চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত। তাহলে ভারতের যে পূর্ব উপকূল, ম্যাপের সবসময় উপর দিক হয় উত্তর, এদিক হয় নর্থ, এদিক হয় ইস্ট, আর এই জায়গাটা ওয়েস্ট। তাহলে এই যে ভারতের পূর্ব উপকূল বিস্তার, আমি একটু আগে বললাম যে পশ্চিমবঙ্গে যেখানে শেষ হচ্ছে, উড়িষ্যা শুরু হচ্ছে, সেখান থেকে একদম কেপ ক্যামেরন পর্যন্ত ভারতের পূর্ব উপকূল। আর এখানে যে গুজরাটের কাথিয়াবাড় থেকে একদম কেপ ক্যামেরন পর্যন্ত হচ্ছে পশ্চিম উপকূল। খুব সহজ জিনিস মনে রাখবে, পশ্চিম উপকূল আর পূর্ব। তাই সঠিক অ্যান্সার হলো পশ্চিমবঙ্গ থেকে কেপ ক্যামেরন পর্যন্ত ভারতের পূর্ব উপকূলের সমভূমি বিস্তার। আর পূর্ব উপকূলে এই যে করমণ্ডল উপকূল, এই যে এই জায়গাটা, এক কথায় তামিলনাড়ু উপকূল, সেই এখানে বছরে দুইবার বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় আর বর্ষাকালে বৃষ্টিপাত হয়। লিউ পাওগেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? লিউ পাওগেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ? অপশানে দেখো শিবালিক, উচ্চ হিমালয়, হিমাচল, জাসকার। আমি একটু আগে বললাম যে ম্যাপে দেখিয়ে দিলাম যে ভারতের উত্তর থেকে দক্ষিণের যে সমস্ত রেঞ্জগুলো আছে, সেগুলো হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাসকার,
পিউ পাঞ্জাল, এই যে লিউ পাওগেল, তাহলে কোন পর্বতের সহজে? এটা সবুজ সিংহ জাসকা, কারাকোরাম লাদাখ জাসকা, এইখানকার সবুজ সিংহ হচ্ছে লিউ পাওগেল। তাহলে সঠিক অ্যান্সার হলো জাসকা। জাসকা পর্বত শ্রেণীর সবুজ সিংহ হচ্ছে লিউ পাওগেল। তোমার বিভিন্ন পর্বত শ্রেণীর বিভিন্ন জায়গা, ইম্পর্টেন্ট জায়গাগুলো নেই, যেমন পশ্চিমঘাট, পূর্বঘাট, তারপর হচ্ছে ধূপগড়, মাউন্ট আবু সবুজ সিংহ, বা আরাবলি পর্বতের সবুজ, হিমালয় সবুজ সিংহ, কারাকোরাম পর্বতের সবুজ সিংহ, তারপর হচ্ছে যে জাসকা, লাদাখের সবুজ সিংহ, এই সমস্ত সিংহগুলো ভালোভাবে মনে রাখবে, দেখবে এক্সামে জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে কোশ্চেন হতে পারে। নেক্সট কোশ্চেন, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ, অপশান এ দেখো কাশ্মীর, অপশান বি মণিপুর, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি ত্রিপুরা। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার মণিপুর। ভারতের যে পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে তার মধ্যে মণিপুর একটি, এখানে লোকটাক হ্রদ অবস্থিত। তো এখানে তোমাদের জন্য কোশ্চেন থাকবে একটা, ভাসমান উদ্যান কোথায় অবস্থিত? ভাসমান জাতীয় উদ্যান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তোমার কমেন্ট বক্সে লিখে জানাবে। কোশ্চেন নাম্বার 19, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা ম্যাপ আমি দিয়ে দিয়েছি, এখানে বিভিন্ন প্যাসেজ বা চ্যানেলগুলো আছে, এই জায়গাটা খুব ভালোভাবে লক্ষ্য করবে, তবে এখান থেকে কিন্তু কোশ্চেন বিভিন্ন এক্সাম এসছে, তাই আরও একবার তোমাদের জন্য দিয়ে দিলাম, এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে তোমাদের অবশ্যই ভালো হবে। তো গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি, 9 ডিগ্রি চ্যানেল। তো সঠিক অ্যান্সার অপশান এ ডানকান প্যাসেজ। তো ডানকান প্যাসেজটা কোথায় একটু দেখো, এই যে জায়গাটা, এটা হচ্ছে ডানকান প্যাসেজ। তো এই যে ডানকান প্যাসেজে উত্তর দিকে আছে গ্রেট আন্দামান, আর এই যে জায়গাটা দেখো, এই যে লেখা আছে লিটিল আন্দামান। আবার যদি কোশ্চেন হয় যে রাথল্যান্ড আইল্যান্ড থেকে লিটিল আন্দামান পৃথক করেছে কোন প্যাসেজ, সেটা হচ্ছে ডানকান প্যাসেজ। গ্রেট আন্দামান ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামানে অবস্থিত। এই যে আন্দামানকে এইভাবে ভাগ করেছে নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান। তাহলে দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থিত, তাহলে পোর্ট ব্লেয়ার মোটামুটি এরকম জায়গায় অবস্থিত হবে। আর আন্দামান নিকোবর এই দ্বীপপুঞ্জকে আলাদা আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল, এই যে 10 ডিগ্রি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। আর 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মালদ্বীপ অ্যান্ড মিনিকয়কে। আর 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় আর লাক্ষাদ্বীপকে। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় লাক্ষাদ্বীপকে, 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ মিনিকয়কে, আর 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে। আর ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে। এটাই WBCS প্রিলিমসে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, তোমরা একটু কোশ্চেন দেখে নিও, তাহলে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 20 এবং আজকের শেষ প্রশ্ন, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সিকিম, হিমাচল, লাদাখ না উত্তরাখণ্ড? ভারতে বিভিন্ন রকম গিরিপথ আছে, বিশেষত উত্তরভারতে সবচেয়ে বেশি গিরিপথ আছে। তো আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত, সেটা সঠিক অ্যান্সার অপশান এ সিকিম। এই দেখো চীন তিব্বত, আর এই যে জায়গাটায় দেখো সিকিমের রাজধানী গ্যাংটক, আর ঠিক এই জায়গাটায় একটা গিরিপথ আছে নাথুলা। ভারতের বিশেষত উত্তর ভারতের দিকে মানে হিমালয় ওই দিকে তো সবচেয়ে বেশি পর্বতগুলো আছে, রেঞ্জগুলো আছে, তার জন্য তার মাঝে মাঝে যে পথ বা প্যাসেজ, দুটো পর্বত শ্রেণীর মাঝে যে প্যাসেজ, সেটা হচ্ছে গিরিপথ। এরকম এখানে নাথুলা গিরিপথ হচ্ছে সিকিমে অবস্থিত। সিকিমে আরও একটা ইম্পর্ট্যান্ট গিরিপথ আছে, সেই গিরিপথটা কি তোমাদের জন্য কমেন্ট বক্সে কোশ্চেন থাকলে লিখে জানাবে। এই ছিল আমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।